স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকে একে একে সামনে এসেছে স্বাস্থ্য সেবার ভঙ্গুর দশা। আইসিইউ, অক্সিজেন, হাসপাতালে শয্যা সংকট সহ প্রশ্ন ওঠে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রয়োজন অনুযায়ী সংকটগুলো কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। করোনা মোকাবেলা নিয়ে কোভিড জাতীয় কমিটির সদস্যরা সন্তুষ্ট হলেও দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে এখনও সন্তুষ্ট নন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে সবচেয়ে বেশি জটিলতায় পড়তে হয় হাসপাতালগুলোর আইসিইউ নিয়ে। সেই সাথে মাস্ক, পিপিই সহ একের পর এক দুর্নীতির গল্প সামনে আসতে থাকে। সব মিলিয়ে করোনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের স্বাস্থ্যসেবার বেহাল দশা। স্বাস্থ্য অধিদপ্তরের এপ্রিল ও ডিসেম্বর মাসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিলে করোনা চিকিৎসা প্রাপ্ত ঢাকা মহানগরের আইসিইউ ছিল 11টি, চট্টগ্রামের 10টি, সারা দেশে মোট আইসিইউ ছিল 148টি। নভেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা দাঁড়ায় ঢাকায় 316টি, চট্টগ্রামে 39টি, সারা দেশে মোট 566টি। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারা দেশেই শুধুমাত্র আইসিইউ রয়েছে 211টি, অর্থাৎ এপ্রিলের চেয়ে আইসিইউ সংখ্যা বেড়েছে 5 গুণ। সেই সাথে চলমান রয়েছে প্রতিটি জেলার সদর হাসপাতালের 10 শয্যার আইসিইউ নির্মাণ কার্যক্রম। আইসিইউ এর রাতারাতি বাড়ানো যাবে না, আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে আমরা বাড়াইতে পারি। কোভিড জাতীয় কমিটির সদস্য ডাক্তার আজিজ বলছেন, হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন সরবরাহ সহ উন্নতি হয়েছে বেশ কিছু দিকেই। সরকারি 3000 কোটি টাকার যে প্রজেক্ট, প্রত্যেকটি সদর হাসপাতালের 10 বেডের আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং কয়েকটি সদর হাসপাতালে সেই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তবে দেশের প্রান্তিক পর্যায়ে মূল স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ফ্রন্টলাইনারদের প্রণোদনা প্রদান সহ এখনো অনেক কাজ অসমাপ্ত বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দুর্নীতি তদন্তে গঠিত কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়নি। টেস্ট বান্ধব পরিবেশ তৈরি করে টেস্টের সংখ্যা বাড়ানোর জন্য তেমন কোনো সক্রিয় উদ্যোগ নেওয়া হয়নি। শুধু কোভিড-19 মোকাবেলায় শেষ কথা নয়, এর সাথে শহর থেকে গ্রামে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনায় থমকে আছে দেশের বিভিন্ন স্তরের নিয়োগ পরীক্ষা। বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশীর সময় কাটছে চরম হতাশায়। করোনাকালে প্রায় 1 বছর ধরে বন্ধ বেশিরভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগ। বিজ্ঞপ্তির পর আবেদন প্রক্রিয়া শেষ হলেও গত 1 বছরে অন্তত 20টি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ আটকে আছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রেক্ষাপট দেশের বেকার সমস্যা বাড়াবে কয়েক গুণ। এদিকে পরীক্ষা নিতে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান। সজল দাসের প্রতিবেদন। ময়মনসিংহের রুবেল স্বপ্ন সরকারি চাকরির, নিয়েছেন প্রস্তুতিও, কিন্তু বাদ সেধেছে মহামারী করোনা, বাড়িয়েছে হতাশা। এখন সরকারি চাকরির প্রত্যাশাটা ছেড়েও দিতে পারছি না, অন্যান্য প্রাইভেট সেক্টরেও যেতে পারছি না। তো এমন একটা দ্বিধাদ্বন্দ্বিত অবস্থায় পড়ছি যে এখন আসলে পুরাটাই অনিশ্চয়তা। এমনিতেই এখনো সেশন জটপূর্ণ দেশের উচ্চশিক্ষা, চাকরির বাজারে আসতেই পেরোয় অনেকটা সময়। তার উপর করোনায় বছর পার, চাকরির বয়স শেষের পথে অনেকেরই। ব্যাংকের যে কম্বাইন নিয়োগগুলো এবং সরকারি চাকরির যে বড় বড় নিয়োগগুলো, সব নিয়োগগুলো কিন্তু আটকে আছে। এমনি দেশ হচ্ছে বাংলাদেশ বেকার আরও বেড়ে যাচ্ছে। যে নিয়োগগুলো আটকে আছে আমরা চাই সেই নিয়োগ পরীক্ষাগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে করোনায় দীর্ঘদিন নিয়োগ পরীক্ষা বন্ধ থাকায় তৈরি হয়েছে পরীক্ষা জট। আটকে আছে বিসিএস, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত 20টি নিয়োগ পরীক্ষা, যা ভোগাবে ভবিষ্যতে। সরকারের বা বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যবসা বাণিজ্য গ্রোথ করব, কিন্তু লেবার প্রোডাক্টিভিটি, লেবার ওয়েলফেয়ার, মানুষের আয়ের দিকটা যদি না দেখি তবে কিন্তু সত্যিকার উন্নয়ন সেটা হবে না। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা অনেক প্রতিষ্ঠানের, এখন অপেক্ষা সরকারি সিদ্ধান্তের। পরপর 3টা পরীক্ষার জন্য একদম টেন্ডার দেখে সবকিছু রেডি আছে। এখন শুধু তাদেরকে, যারা কাজ পেয়েছে তাদেরকে বলবো পরীক্ষাটা নেন। তবে 4 তারিখের মিটিং এ কি হয় তার মিনিটটা আমাদের হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে, সেই মোতাবেক তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। কোভিড-19 বাংলাদেশ জীবিকার উপর ধারণা জরিপ 2020 শীর্ষক প্রতিবেদন অনুযায়ী করোনা ভাইরাসের কারণে বেকারত্বের হার 10 গুণ বেড়েছে। মার্চে যা ছিল 2.3%, জুলাই মাসে তা দাঁড়িয়েছে 22.39%। বিবিএস এর তথ্য বলছে দেশের প্রায় 37% শিক্ষিত বেকার। এর সাথে প্রতি বছর চাকরির বাজারে যুক্ত হয় প্রায় 20 লাখ তরুণ তরুণী।
করোনা প্রেক্ষাপটে দীর্ঘদিন বন্ধ নিয়োগ পরীক্ষা, কিন্তু চাকরি প্রত্যাশীদের বয়স তো থেমে নেই। সেই সাথে প্রতি মুহূর্তে চাকরির বাজারে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। চাকরি প্রত্যাশীরা বলছেন খুব শিগগিরই যেন নিয়োগ পরীক্ষাগুলো শুরু করা হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যুক্তরাজ্যের অনুমোদনের পর এবার সায় দিল ভারতের বিশেষজ্ঞ প্যানেল। ফলে করোনা ভ্যাকসিন এখন অনেকটাই বাংলাদেশের দোরগোড়ায় আছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম নিউজ 24-কে বলেছেন, ভারত থেকে ভ্যাকসিন আনার জন্য আগামীকাল রবিবার প্রথম চালানের টাকা পাঠিয়ে দেয়া হবে। আর দু একদিনের মধ্যে দেশের ঔষধ প্রশাসনের অনুমোদন মিলবে বলেও জানান তিনি। হাসান পারভেজের প্রতিবেদন। নতুন বছরের প্রথম দিনেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ভারতের ভ্যাকসিন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এখন ভারতের ড্রাগ কন্ট্রোলারের অনুমোদন পেলেই অক্সফোর্ডের ভ্যাকসিন কর্মসূচির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া, যাদের কাছ থেকে ভ্যাকসিন আমদানির চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের দ্রুত ভ্যাকসিন আসা নিয়ে আর কোনো বাধা দেখছেন না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের বিষয়টি জরুরি বিবেচনায় শিথিল করার জন্য প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক ধরনের নির্দেশনা পাওয়া গেছে বলে তিনি নিউজ 24-কে জানিয়েছেন। যে কোনো ওষুধের ক্ষেত্রে বা ভ্যাকসিনের ক্ষেত্রে ওদের একটা এনওসি লাগে। এই এনওসির বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে সাথে সাথে এইটার অনুমোদন নেয়ার জন্য যে সমস্ত কাগজপত্র দিতে হয় সেগুলো দিতে হবে। কেন এটা বলা হয়েছে? কারণ এটা হচ্ছে আইন, বিদ্যমান আইন, যেটা সংসদে পাশ করা আইন, সেই আইনে আনতে হলে এটা লাগবে। কিন্তু এটা করোনা মহামারীর জন্য এই জায়গাটাতে উনি বলছেন যে আইনের বাধ্যবাধকতা থাকলেও এই জায়গাটাতে যাতে শিথিল করা হয়। ওষুধ প্রশাসনের অনুমোদন এর জন্য যে কাগজপত্র আমাদের লাগবে সেই কাগজপত্র আমরা রেডি করে রাখছি। যেদিনই আমরা টাকা দিব আমরা সেদিনই ওদের কাছে দিয়ে দিই। ভারত থেকে ভ্যাকসিন আনার জন্য রবিবার প্রথম চালানের মূল্য পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহাপরিচালক। ওদেরকে এখন টাকাটা দিব আর কি, অগ্রিম টাকা যেটা দেওয়ার কথা সেটা আমরা দিব। হোপফুলি আমি আশা করছি যে আগামীকাল দিয়ে দিতে পারবো। এটা ওরা বলছে যে যেদিন ইন্ডিয়া পাবে সেদিনই আমাদের একই দিন বাংলাদেশের জন্য ওরা ইয়ে করবে। ভ্যাকসিনকো ও সেরামের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী সেরাম থেকে প্রথম লটে 50 লাখ ডোজ ভ্যাকসিন আসবে, যা 25 লাখ মানুষের দেহে প্রয়োগ করা হবে। প্রতি মাসে আরও 50 লাখ ডোজ করে মোট 3 কোটি ভ্যাকসিন আসবে বাংলাদেশে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। জানুয়ারিতে ভারতের সিরাম ইনস্টিটিউটের 50 লাখ ভ্যাকসিন আসবে। এছাড়া 6 মাস পর জাতিসংঘের ভ্যাকসিন দেশে পৌঁছাবে। সব মিলে 5.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে বা ভ্যাকসিন দেয়া যাবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার মানিকগঞ্জে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান মন্ত্রী। মোটামুটি 5 কোটি 5.5 কোটি লোককে আমরা ভ্যাকসিন দিতে পারবো। কোল্ড বক্স আমরা নতুন করে আরো বেশি অর্ডার দিয়েছি। এটা নিয়ে আমি পত্রিকায় দেখেছি যে কোল্ড বক্স আবার বেশি কেন, কারণ ভ্যাকসিন করোনারও রাখতে হবে, আর যে আমরা 9টা 12টা টাইপের ভ্যাকসিন যে দেই সেই ভ্যাকসিনও একই সঙ্গে রাখতে হবে। করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের আতঙ্কের মাঝেই দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। সেই সাথে দেয়া হচ্ছে একের পর এক দেশ ও ঔষধ নির্মাতা কোম্পানির টিকার অনুমোদন। এরই ধারাবাহিকতায় অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেওয়ার পরপরই নিজস্ব টিকার অনুমোদন দিতে যাচ্ছে ভারত। ভারতের বিজ্ঞান গবেষণা সংস্থা এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে উদ্ভাবিত কোভিড-19 টিকা কোভ্যাক্সিন অনুমোদনের সুপারিশ করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিশেষজ্ঞ কমিটি। অন্যদিকে যুক্তরাজ্যে গেল মাসে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের প্রয়োগ শুরুর পর শনিবার অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান পৌঁছে দেওয়া হয়েছে দেশটির বিভিন্ন হাসপাতালে। এই অবস্থার মাঝেও কমেনি সংক্রমণের মাত্রা। সারা বিশ্বে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 5,22,000-এর বেশি মানুষ, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8,49 লাখ। আর একদিনে 7,900 মানুষের মৃত্যুসহ মোট প্রাণহানি হয়েছে 18,42,000-এর বেশি মানুষের।
আগামী মার্চের মধ্যে ঢাকার মৃত খাল, কালভার্ট ও ড্রেনের প্রবাহ ফিরিয়ে এনে রাজধানীর জলাবদ্ধতা নিরসন করা হবে। একই সাথে সব খাল দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। শনিবার ঢাকা ওয়াসা থেকে বুঝে পাওয়া পান্থপথ বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করতে এসে তিনি এই কথা বলেন। আর এই ব্যাপারে ঢাকা ওয়াসা আগামী 2 বছর সব রকমের কারিগরি সহায়তা দেবে বলে জানান সংস্থাটির প্রধান বর্জ্য কর্মকর্তা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। একটু ভারী বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সড়ক, ফুটপাত। বর্ষার এমন অবর্ণনীয় দুর্ভোগে টেকসই সমাধান দিতে পারেনি ঢাকা ওয়াসা, বরং জলাবদ্ধতা নিরসনের নানা প্রকল্পে সরকারের পকেট থেকে নেওয়া হয়েছে কয়েক হাজার কোটি টাকা। সবশেষ রাজধানীর জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধান পথ খুঁজে রাজধানীর সব খাল 2 সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেয় ঢাকা ওয়াসা। দায়িত্ব বুঝে পেয়েই শনিবার প্রথম দিন করা হয় ঢাকার অন্যতম বড় পান্থপথ কালভার্টে আটকে থাকা বর্জ্য অপসারণের কাজ। সকালে কারওয়ান বাজার মোড়ের পান্থকুঞ্জ পার্কের ভিতরে থাকা পান্থপথ কালভার্টের মূল মুখ পরিষ্কারের মাধ্যমে এই কাজ শুরু করে সিটি কর্পোরেশন। আধুনিক সরঞ্জামাদি ও বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী এই কাজে অংশ নেয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, এই ক্ষেত্রে সব রকমের কারিগরি সহায়তা দেবে ঢাকা ওয়াসা। আমরা ওয়াসার যন্ত্রপাতি এবং ওনাদের যে নলেজ, এক্সপিরিয়েন্স যেটা আছে ওইটাও পাবো। এবং আজকে সকালে আমরা একটা ওনাদের যে গ্রিপার যেটা আছে আমরা ওইটারও কিন্তু একটা অংশ নিয়েছি। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, 3 মাসের ক্রাশ প্রোগ্রামের মধ্য দিয়ে 3টি খাল ও 2টি বক্স কালভার্ট পরিষ্কার ও দখলমুক্ত করা হবে। পাশাপাশি আমাদের যে 3টা খাল, জিরানি, মান্দা এবং শ্যামপুর, 3টা খালে আমাদের কিন্তু কাজ চলছে। মার্চের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই, কারণ এপ্রিল থেকে বর্ষা শুরু হয়, যেন আমরা এপ্রিলের শুরু থেকে ঢাকা শহরকে জলবদ্ধতা থেকে মুক্ত দিতে পারি। এরশাদের শাসনামলে করা পান্থপথ কালভার্টটি কাঁঠালবাগান ঢাল হয়ে ধানমন্ডি রাসেল স্কোয়ার পর্যন্ত গিয়েছে। কালভার্টটিতে মোট 24টি মুখে আটকে থাকা কঠিন বর্জ্য অপসারণে 7 দিন সময় লাগবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল। তার করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার ধমনীতে একটি স্টেন্ট করা হয়েছে। বাকি দুটির বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। 48 বছর বয়সী গাঙ্গুলি নিজ বাড়িতে জিম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তার আফতাব খান জানিয়েছেন, এনজিওগ্রামের পর সৌরভ গাঙ্গুলির 3টি আর্টারিতে ব্লক পাওয়া গেছে, যার একটিতে ইতোমধ্যে স্টেন্ট বসানো হয়েছে। আগামী সোমবার তার অন্য 2টি আর্টারি চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওনার একটা আর্টারিতে ক্রিটিক্যাল ব্লকেজ ছিল, যেটাকে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি। হি ইজ বেটার নাও। অন্য 2টো আর্টারিতে যে ব্লকেজ আছে, আমাদের হার্ট টিম ডিসিশন একটা নেওয়া হবে ওটাকে আগে কিভাবে পরিষ্কার করা যাবে। অ্যান্ড দ্যাট নাও হি ইজ অন মেডিসিনস এন্ড হি ইজ স্টেবল। এদিকে অসুস্থ সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে দেখতে যান মমতা মুখার্জি। হাসপাতালের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি জানান, সৌরভ ভালো আছেন। না, আমি যেটা দেখলাম যে ভালো আছে এবং হাসছে। নিজে বিছানায় শুয়ে আমায় জিজ্ঞেস করছে, আপনার শরীর ঠিক আছে তো? একটা স্পোর্টস পারসন, এত ভালো খেলাধুলা এবং আমাদের গর্ব সবার, কি করে হলো? আগামী 24 ঘন্টা সৌরভ গাঙ্গুলিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকালের সংবাদের সময় হলো বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছি নিউজ 24 সকালের সংবাদ। পর্যায়ক্রমে বই পৌঁছে যাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে। শনিবারও রাজধানী সহ সারা দেশে বই সংগ্রহ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পর্যায়ক্রমে যা চলবে 12 জানুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় দীর্ঘদিন থমকে থাকা শিক্ষা ব্যবস্থায় প্রাণের সঞ্চার করবে নতুন বই।
মৌ খন্দকার ও প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জানাচ্ছেন আসিফ টিপু। পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ কার্যক্রম শুরু করে সরকার। করোনা সংক্রমণের কারণে এবছর ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। বই বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিন শনিবারও নতুন বই নিতে রাজধানী সহ সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকেই ভিড় করে শিক্ষার্থী ও অভিভাবকরা। স্বাস্থ্যবিধি রক্ষায় নানা নির্দেশনা থাকলেও বাড়তি শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রেই তা রক্ষা করা সম্ভব হয়নি। অভিভাবকদের আমি বলছি, ওদের হাতে বই দিবেন, ওদের সাথে কথা বলবেন এবং ওদের যে কোনো কথা, যে কোনো বিষয় ওরা ওদের ক্লাস টিচারের সাথে, শ্রেণী শিক্ষকের সাথে এটা কথা বলতে পারবে। এবং আমাদের একটা পরিকল্পনা আছে, এটা ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে দিচ্ছি। শিক্ষক ও অভিভাবকরা বলছেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার উৎসাহ বাড়বে। আরো তারা বেশি খুশি হতো যে স্কুল যদি খোলা থাকতো, ক্লাসে বসে ক্লাস টিচারের কাছ থেকে তারা বই নিতে পারলে। নতুন বই পেয়ে ভালোই লাগছে, এখন খালি অপেক্ষা করছি কবে স্কুল খুলবে, কবে বন্ধুদের সাথে বসে ক্লাস করব, মজা করব। প্রথম দিনে আমার পড়লে খুব ভালো লাগলো। নতুন বইগুলো পড়বো, পড়ে যেন ভালো রেজাল্ট করতে পারে এই কামনা করি। আমরা এখন নতুন বই পড়তে পারবো, নতুন বই পড়ে আমরা ভালো রেজাল্ট করব। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হবে শিক্ষাঙ্গন, এমন প্রত্যাশাও ছিল সবার কণ্ঠে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ৭৫-এর 15ই আগস্টের মতো আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে এর বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাগেরহাট 2 আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়। শনিবার সন্ধ্যায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে ওই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত কোনো নেতাকে ভোট না দিতে সাধারণ মানুষকে আহ্বান জানান শেখ তন্ময়। বাগেরহাটে একজন প্রতিনিধি হিসেবে বলতেছি, যেখানে প্রার্থী ভালো হবে না আপনারা তাদের ভোট দিন। আর যদি প্রার্থী ভালো হবে না, আমার পছন্দের অনেক প্রার্থী আছেন, আপনাদের দেখা যেতে যারা কাজ করে। নোয়াখালীতে প্রভিটা ফ্যাক্টরি পরিদর্শন করেছেন সেতু সচিব বেলায়েত হোসেন ও সিনিয়র সচিব মাহফুজুর রহমান সহ 3 জন সচিব। শনিবার বিকেলে তারা প্রভিটার কারখানাটি ঘুরে দেখেন। শনিবার সন্ধ্যায় এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রভিটা গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর সাইম আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক খুরশেদ আলম সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা সপরিবারে উপস্থিত ছিলেন। পিরোজপুরে এবছর পানের ভালো ফলন হলেও শীতের কারণে দুশ্চিন্তায় চাষিরা। শীত ও ঘন কুয়াশার প্রভাবে লতা থেকে ঝরে পড়া এবং বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে পান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। তবে ক্ষতি কমাতে চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। ইমন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে প্রেস রিপোর্ট। সারা বছর পানের বরজে কাজ করে এ সময় কিছুটা আর্থিক লাভের মুখ দেখেন পান চাষিরা, কিন্তু এবছর শীত ও কুয়াশায় পানের বরজের লতা থেকে পান পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আবার ইদানিং পচলা পোকা সহ বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে পান। চাষিরা জানান, প্রতি বছর শীতের সময় তারা পানের বরজে পলিথিনের আচ্ছাদনে শীত ঠেকালেও এবছর একই ব্যবস্থা করেও কোনো কাজ হচ্ছে না। কয়েকদিন ধরে প্রতিটি লতার পান হলুদ হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। তাছাড়া গত নভেম্বর মাসের হঠাৎ বৃষ্টিতেও পানের ব্যাপক ক্ষতি হয়েছে। এই শীতের মৌসুমে প্রচুর আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, যেমন কুয়াশা, বৃষ্টির কারণে অনেক লতা মরে গেছে এবং পানে কিছু পোকা ধরছে, পোকার কারণে পান লালচে হইয়া ঝরে যাইতে আছে। বর্তমানে পানের বাজার মূল্য পণ প্রতি 150 থেকে 200 টাকা থাকলেও ঝরা পাতা বিক্রি হচ্ছে প্রতি পণ 40 থেকে 50 টাকা দরে। তাই ক্ষতি পোষাতে ব্যাংক ঋণ সহ সরকারি সহায়তার দাবি জানিয়েছেন পান চাষিরা। এই 40 টাকা কেনা 50 বেশি, ওইটা 60-70 টাকা বেশি। আমরা সরকারের আবেদন, আমরা ঋণ কারণের জন্য আমরা আবেদন। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের ঋণ সহ বিভিন্ন সহায়তার আশ্বাস কৃষি বিভাগের।
পচনের জন্য বর্তমান সময়ে ডিকোপ্রাইমেরা খুব ভালো কাজ করে। তো এইটা আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি। ট্রাই করে যদি তারা প্রতি গাছের গোড়ায় আর কি 5 গ্রাম করে যদি দেয় এবং পাতাগুলো হলুদ হয়, এটাও কমবে আর কি। এবছর পিরোজপুর সদর উপজেলায় 84 হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে পারবে, এমনটাই প্রত্যাশা এই উপজেলার পান চাষিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 3 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 28 ডিসেম্বর প্রতিবেশী দেশটির বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শনিবার বিকেল 3:30টায় পেঁয়াজ বোঝাই ট্রাক দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রবেশ করে। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, নিষেধাজ্ঞা তোলার পরপরই আমদানিকারকরা পেঁয়াজের জন্য এলসি করে রাখেন। দুপুরের পর থেকেই সেই পেঁয়াজ বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে খালাস হওয়া এসব পেঁয়াজ 2-1 দিনের মধ্যেই খুচরা বাজারে পাওয়া যাবে। তবে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হবে তা ভারত নির্ধারিত দামের উপর নির্ভর করবে বলে জানান তিনি। উৎপাদন সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গেল বছরের সেপ্টেম্বরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। নিউজ 24 সকালের সংবাদের সময় হলো আরেকটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। আবারও বড় ধরনের ধাক্কা খেলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি একটি প্রতিরক্ষা ব্যয় বিলে ভেটো দিয়েছিলেন, কিন্তু তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সিনেটে প্রতিরক্ষা বিলটি পাশ হয়েছে। ট্রাম্পের প্রেসিডেন্সিতে এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। চন্দ্রানী চন্দ্রা, ডেস্ক রিপোর্ট। বিদায়ের আগে নিজ দলের সিনেটরদের কাছে বড় ধরনের ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো দেওয়া প্রতিরক্ষা বিল উল্টে দিয়েছে তারই দল রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ। স্থানীয় সময় শুক্রবার বিলটির পক্ষে এবং বিপক্ষে তুমুল বিতর্কের পর 81-13 ভোটে পাশ করাতে সক্ষম হয় সিনেট। এর আগে ট্রাম্পের ভেটো উপেক্ষা করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদও শুক্রবার তর্ক বিতর্ক শুরুর আগে বিলটি পাশ করাতে শক্ত অবস্থানে ছিলেন সিনেট নেতা মিচ ম্যাককনেল। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা বিলটি পাশ করতে পেরেছি। আসছে রোববার কংগ্রেসের অধিবেশন বাতিল হওয়ার আগেই একে আইনে পরিণত করা হবে। সদ্য বিদায়ী বছরের শেষ দিকে 74,000 কোটি মার্কিন ডলারের বিলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় কংগ্রেসে, কিন্তু ট্রাম্প এই বিলটিকে রাশিয়া এবং চীনের জন্য উপহার বলে মন্তব্য করে ভেটো দেন। এই বিল আইন হলে তা কেবল অন্যায় হবে না, অসাংবিধানিক হবে বলেও জানান তিনি। বিলটিতে আফগানিস্তান এবং ইউরোপ থেকে সেনা সরানোর উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়, যা ট্রাম্পের পছন্দ নয়। মূলত বিভিন্ন জায়গা থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে ট্রাম্প আপত্তির কথা জানান, কিন্তু ট্রাম্পের সঙ্গে একমত নন রিপাবলিকান সংসদরাও। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের সঙ্গে এমন ঘটনা এই প্রথম। তার দলের রিপাবলিকান সদস্যরাও তার মতামতকে অগ্রাহ্য করল। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী এর আগে আরও 8 বার বেশ কয়েকটি বিলে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যেকবারই তার সিদ্ধান্তই মেনে নেওয়া হয়েছিল, কিন্তু এবার পুরোপুরি তার ব্যতিক্রম ঘটল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। কাসেম সুলেমানিকে হত্যাকারীদের শাস্তি না দেয়া পর্যন্ত শান্ত হবে না ইরান। 3রা জানুয়ারি এই জেনারেলের প্রথম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এই হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন রণতরী সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। 2020 সালের 3 জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানি জেনারেল কাসেম সুলেমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। তাই রোববার এই জেনারেলের প্রথম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে নানান আয়োজন করেছে তেহরান। সেখানে সুলেমানি হত্যার বদলা নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইরানবাসী। পাশাপাশি শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, সুলাইমানি হত্যাকারীদের বিচার না করা পর্যন্ত ক্ষান্ত হবে না তেহরান। এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে বলেও অভিযোগ করা হয়।
যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ সামরিক নানা উদ্যোগের উদ্বেগ প্রকাশ করে এসব তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই বিষয়ে জাতিসংঘ বরাবর চিঠিও দিয়েছে তেহরান। সেখানে তেহরান দাবি করে মধ্যপ্রাচ্য উন্নত মানের এবং অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র দীর্ঘপাল্লার বোমারু বিমান পাঠিয়ে নানামুখী উস্কানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইরানের সঙ্গে এমন টানটান সামরিক উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে বিমানবহন রণতরী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে পেন্টাগন বলছে, রণতরীটি প্রায় 1 বছর মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। দায়িত্ব শেষ হওয়ায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফক বিমানবন্দরে পৌঁছেছে রণতরীটি। আসমাতুলি, নিউজ 24। সকালের সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে খেলার খবর। ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। দলের সব খেলোয়াড়রা ফিট থাকায় বেশ ফুরফুরে মেজাজে অস্কার ব্রুজনের বসুন্ধরা কিংস। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য তার। অন্যদিকে বসুন্ধরা কিংস শক্তিশালী প্রতিপক্ষ হলেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। গ্রুপ পর্বে ছিল বসুন্ধরা কিংসের একচেটিয়া আধিপত্য। জয়ের ধারায় থাকা দলটির নকআউট পর্বে প্রতিপক্ষ শেখ জামাল, যাদের বিপক্ষে অতীতের 2 দেখায় 2 জয়ই ছিল কিংসের। ইনজুরিতে থাকা তপু, তারেক, সুশান্ত হয়েছেন ফিট। এছাড়াও ফরওয়ার্ড মতিনও কাটিয়ে উঠেছেন ইনজুরি। পাশাপাশি দলের 4 ফরেনারের সবাই আছেন ভালো ফর্মে। এমন সব ঘটনায় বেশ আত্মবিশ্বাসী অস্কার ব্রুজন। তবে শেখ জামাল কঠিন প্রতিপক্ষ মানছেন কোচ ও খেলোয়াড়রা। শেখ জামাল বেশ কঠিন প্রতিপক্ষ, বিশেষ করে এবারের লিগে অন্যতম শক্তিশালী ফরওয়ার্ড লাইন আপ তাদের। আমরা ভালো শেপে আছি, ফুটবলাররা সবাই ফিট। জয়ের দিকেই আমাদের ছেলেদের চোখ থাকবে। তবে ম্যাচটা সহজ হবে না কোনোভাবেই। আমরা এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। শেখ জামাল অবশ্যই স্ট্রং টিম, আর যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ, লাস্ট ম্যাচের পর থেকে আমরা শেখ জামালের জন্য আমরা রেডি হচ্ছি। তাদের অ্যাটাকিং সাইডটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাটাকিং সাইড, তো আমরা এটা মাথায় রেখে আমরা সেভাবেই আমরা প্ল্যানিং করছি জেতার জন্য। অন্যদিকে বসুন্ধরা কিংসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শেখ জামাল। শফিকুল ইসলাম মানিকের ডেরায় বড় কোনো তারকা না থাকলেও জাতীয় দলে খেলা বেশ কিছু অভিজ্ঞ ফুটবলারে ভরসা রাখছেন কোচ। জোবেস, সুলাইমান কিং আর সুলাইমান সিল্লার মতো 3 গাম্বিয়ানে ভরসা টিম ম্যানেজমেন্টের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ 24 সকালের সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।